সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিল বিএনপি ও 11 দলীয় ঐক্য। যাচাই বাছাই 22 ও 23 এপ্রিল, ভোট গ্রহণ 12 মে। জ্বালানির জন্য আজও ফিলিং স্টেশনে ভোগান্তি, দাম বৃদ্ধির প্রভাব জনজীবনে, মূল্যস্ফীতি বাড়ায় শঙ্কায় অর্থনীতিবিদরা। শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। ব্যবস্থাপনা ও পরিবেশ নিয়ে সন্তুষ্ট অভিভাবকরা। প্রশ্ন ফাঁস ও নকলের বিরুদ্ধে কঠোর সরকার। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা নিয়ে ধোঁয়াশা। চুক্তি না হলে ফের হামলার হুমকি ট্রাম্পের। সংযত হওয়ার পরামর্শ পাকিস্তানের। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নিউজ 24 সংবাদে। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে রয়েছি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার শেষ দিন আজ। এরই মধ্যে 50টি সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে 464 জন নির্বাচন কমিশন থেকে ফর্ম সংগ্রহ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল আগেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আজ বিকেলে 4টা পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং জমা দিতে পারবেন আগ্রহী নারী প্রার্থীরা। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে জামায়াত সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফর্ম জমা দেন দলের প্রতিনিধিরা। সংসদীয় আসনের আনুপাতিক হার অনুযায়ী বিএনপি 36টি, জামায়াত জোট 13টি আসন পাওয়ার কথা রয়েছে এবং 1টি আসন পাবে স্বতন্ত্র প্রার্থীরা। 12টি আসন থেকে আমরা 8টি আসন আমাদের দলের জন্য, দলের নেতৃত্বের যারা আছেন মহিলা বিভাগ, তাদের মধ্যে থেকে মহিলা বিভাগের পরামর্শের ভিত্তিতে আমাদের যেটা পার্লামেন্টারি পার্টি আছে দলের, সেই বোর্ডে আমরা চূড়ান্তভাবে নির্বাহী পরিষদ, যেটা আমাদের সর্বোচ্চ নির্বাচনী পার্লামেন্টারি বোর্ড, সেখান থেকে চূড়ান্ত করেছি। দর্শক, যাব নির্বাচন কমিশনে। আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস আছেন সেখানে। অন্তরা, একটু জানাবেন বিএনপি এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফর্মের বিষয়ে আর কি কি তথ্য আপনার কাছে আছে? আসলে বিএনপির তো 36টি আসন পাওয়ার কথা। তো সেই 36টি আসনের মধ্যে এরই মধ্যে 20 জনের ওপরে মনোনয়নপত্র জমা দিয়েছে, অর্থাৎ আরও অনেকেই আসবেন। আমরা যেটি দেখতে পাচ্ছি যে আরও অনেকেই আসছেন। তো মনোনয়নপত্র আসলে তারা আজকে জমা দিচ্ছেন, কারণ আর মাত্র 2 ঘন্টা সময় বাকি আছে। এর মধ্যেই সকলকে মনোনয়নপত্র জমা দিতে হবে। আর জামায়াতে ইসলামের পক্ষ থেকে এরই মধ্যে 13টি আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া একদম শেষ হয়ে গেছে। এখন কেবলমাত্র বিএনপি যে নারী প্রার্থীরা তারাই আসলে মনোনয়নপত্র জমা দেবেন। আপনি জানেন যে বিএনপির বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী আছেন, তাদের মধ্যে সেলিমা রহমান রয়েছেন, নিপুণ রায়চৌধুরী রয়েছেন, এছাড়াও সানজিদা ইসলাম তুলি। তো তারা আসলে বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে মনোনয়ন পেয়েছেন। তো তারা আসলে মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং সেটির জন্যই আসলে নির্বাচন কমিশনের দুয়ার আজকে 4টা পর্যন্ত খোলা রয়েছে। আর আগামীকাল এবং তারপরের দিন, এই 2 দিন হবে যাচাই বাছাই, এবং যাচাই বাছাইয়ের পরে আপিলের জন্য একটা সুযোগ থাকবে। অর্থাৎ যারা মনোনয়ন পাবেন না তারা চাইলে আবেদন করতে পারবেন এবং তারপরে আসলে প্রতীক বরাদ্দ হবে 30 এপ্রিল এবং 12ই মে যে নির্বাচন সংরক্ষিত নারী আসনের সেই নির্বাচন হবে। আর সকালেই আমরা দেখতে পেয়েছি জামায়াতে ইসলামের পক্ষ থেকে হামিদুর রহমান আজাদের নেতৃত্বে যে নারী প্রার্থীরা ছিলেন তারা আসলে এসেছিলেন এবং তারা শুরুতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং জনাব হামিদুর রহমান আজাদ তিনি একটি কথা বলেছেন যে তিনি চেষ্টা করেছেন শুধুমাত্র তাদের দলের পক্ষ থেকেই নয়, এছাড়াও তাদের শরিক দল যারা রয়েছে তাদেরকেও আসলে এই নারীর প্রার্থিতা দিতে, এবং সেজন্যই তারা জাকপা থেকে একটি আসন তারা দিয়েছে সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে। আরেকজন জুলাই আন্দোলনের শহীদ, তার যে মা, তাকেও আসলে তারা একটি আসন দিয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে অন্তরা। জ্বালানির দাম বৃদ্ধি পেতে না পেতেই এর প্রভাব এখন সরাসরি পড়ছে জনজীবনে। পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি নিত্যপণ্যের দামেও পড়ছে প্রভাব। ফলে বাড়তি খরচের চাপে পড়ছেন সাধারণ মানুষ। অর্থনীতিবিদরা বলছেন, ইরানে উত্তপ্ত পরিস্থিতি ঠিক না হলে আরও এক ধাপ বাড়াতে হতে পারে জ্বালানির মূল্য। এর প্রভাবে মূল্যস্ফীতি আরও বাড়বে, বিপাকে পড়তে হবে কম আয়ের মানুষদের। সংকট নিরসনে শ্রমজীবীদের আর্থিক সহায়তা প্রদানের পরামর্শ তাদের। রাশেদ রায়হানের রিপোর্ট। জ্বালানির দাম বাড়ার পরই পাল্টে গেছে দৈনন্দিন হিসাব নিকাশ।
তেলের দাম বৃদ্ধির পর সব ধরনের গণপরিবহনে ভাড়া বাড়ানোর তোড়জোড় শুরু হয়েছে। রাইড শেয়ারিংয়ে প্রাইভেট কার ও মোটরসাইকেলের খরচ বেড়েছে। এসব পরিবহনের ভাড়া বৃদ্ধিতে চাপ বেড়েছে নগরবাসীর জীবনযাত্রায়। ছাত্রদের ভাড়াটা আপনার আমাদেরকে হাফ ভাড়া তখন আমাদের ফুল ভাড়া নেয়। এখন যে 140 টাকা লিটার করা হয়েছে, বাট আগে থেকে আমাদের ভাড়ার পরিমাণ অনেক কমে গেছে। ভাড়া না বাড়ালে তো আমরা চলতে পারবো না, মালিক চলতে পারবো না। একদিকে জ্বালানি তেল পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তার উপরে ডিজেলের 15% দাম বৃদ্ধির প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। কৃষি পণ্য পরিবহনে খরচ বেড়েছে, তাই কারওয়ান বাজারে বেড়েছে সবজি ও পণ্যের দাম। খরচ বেড়ে যাওয়ায় বিপাকে ক্রেতারা। এলপিজির দাম ফের বাড়ায় হোটেল রেস্তোরাঁর খাবারের দামও বাড়াতে যাচ্ছেন ব্যবসায়ীরা। এখন আজকেই যদি এই এফেক্টটা করে তো আরো 2-1 দিন পরে আমার তো মনে হচ্ছে আরো অনেক বেশি বাড়াই দিবে ওরা। এই গাড়ি ভাড়া আগে ছিল 12,000, এখন চাই 15,000, 16,000। এখন ওই মালের উপরে ওটা পড়তা পড়ে যায় বেশি। বস্তাপতি মনে হয় 10 টাকা করে বেড়ে গেছে। খাবারের দাম তো বাড়াইতেই হবে, জিনিসপত্রের দাম বাড়ছে না। গণশুনানি ছাড়াই সড়ক ও নৌপথে ভাড়া বৃদ্ধির প্রস্তাবকে অযৌক্তিক আখ্যায়িত করেছে যাত্রী কল্যাণ সমিতি। বাস ভাড়া প্রতি কিলোমিটারে 15 পয়সা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, এটা যৌক্তিক। তার বাইরে যদি হয় এটা নানা খাতে তারা অযৌক্তিক বা একচেটিয়া ভাবে যদি বাড়াতে চেষ্টা করে, এটা আমরা যাত্রী সাধারণকে সাথে নিয়ে প্রতিহত করব। অর্থনীতিবিদরা বলছেন জ্বালানির দাম বৃদ্ধি মূল্যস্ফীতি বাড়াবে, ফলে নিম্ন ও মধ্যবিত্তরা বেশি ক্ষতিগ্রস্ত হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে নিম্ন আয়ের মানুষদের নগদ অর্থ সহায়তার পরামর্শ তাদের। ট্রান্সপোর্টের যে কস্ট বেড়ে গেছে, ইতিমধ্যে যে মালিক সমিতির সাথে আলাপ আলোচনা হয়, তো দাম তো বেড়ে গেছে, ভাড়া বেড়ে গেছে। তো এখন এই অবস্থায় ভাড়া বৃদ্ধির কারণে আসলে যারা একদম নিম্নবিত্ত বা অভাবী মানুষ, সীমিত আয়ের মানুষ, প্রত্যেকেরই কিন্তু আয় বাড়ছে না, অনেক জায়গাতে চাকরি চলে যাচ্ছে, কর্মহীন হয়ে পড়ছে মানুষ, দারিদ্র্য বেড়ে যাচ্ছে, মূল্যস্ফীতি বৃদ্ধি, এগুলো সব কিছুর কারণে আসলে তাদের জীবনটা কিন্তু দুর্বিষহ হয়ে যাচ্ছে। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে পণ্য উৎপাদন ও রফতানি ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন অর্থনীতিবিদরা। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব এখন আর কোনো একটি খাতে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে পরিবহন, নিত্যপণ্যের বাজার ও সেবা খাতে। এই চাপ থেকে স্বস্তি পেতে কার্যকর পদক্ষেপের প্রত্যাশা সকলের। রাশেদ জায়খান, নিউজ 24, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এসএসসি পরীক্ষার নানা বিষয় নিয়ে কথা বলছেন শিক্ষামন্ত্রী। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। অভিভাবকরা তারাও অ্যালার্ট, মানে এটা মনে হচ্ছে যেন 100% কোঅপারেশন করছে সকলেই সকলকে। এমন একটা অ্যাটমসফিয়ার আমি খুঁজছি না যে কেউ কাউকে হেট করবে না, সকলেই চাইবে যে আমাদের সন্তানরা লেখাপড়া করবে। আমি খুব আশাবাদী যে এই শিক্ষাক্ষেত্রে সকলের যে আগ্রহ রয়েছে, এটা যদি এইভাবে ননস্টপ চলতে থাকে আমরা বেটার জায়গায় যেতে পারবো। এটা আমার আজকের প্রথম দিনের বিশ্বাস। ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আমি যে 5টায় দেখলাম, 5টায় সিসি ক্যামেরা খুব সুন্দর এবং মনিটরও সুন্দর। আমি কিছু কিছু জায়গায় মনিটরে বসে দেখেছি, কিছু কিছু জায়গায় রুমে গিয়ে দেখেছি, রুমের ক্যামেরার লোকেশন গুলো কি সেটা দেখেছি। তার কারণ অনেকেই সিসি ক্যামেরার সঙ্গে বলেছিল যে সিসি ক্যামেরাগুলো এমনভাবে তারা ক্লোজ করে এমসিকিউ পদ্ধতির প্রশ্নগুলো তারা বাইরে দিয়ে দিবে, কত কথাই না বলেছে। কিন্তু ওইভাবে তো সিসি ক্যামেরাগুলোকে ক্লোজ এনে কোশ্চেন পেপার বাইরে দিয়ে দেওয়া, এইটা আবার কেন্দ্র সচিব করবে, এগুলো সব কাল্পনিক, বলার জন্য বলা। আমি খুবই সেগুনবাগিচায় সরাসরি কথা বলছিলেন শিক্ষামন্ত্রী। আমরা শুনছিলাম তার কথা। যাব পরের খবরে। দর্শক, শিরোনামেই জানিয়েছি, জ্বালানির দাম বাড়লেও ভোগান্তি কমেনি গ্রাহকদের। বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরে ঘুরে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। আমাদের সহকর্মীরা পথেঘাটের খবর সরাসরি সংগ্রহ করছেন। যেতে চাই তেজগাঁওয়ে, সেখান থেকে সহকর্মী মাসুদ সুমন আমাদের সঙ্গে যুক্ত হবেন। সুমন, একটু জানাবেন ফিলিং স্টেশনে আজকের কি অবস্থা দেখতে পাচ্ছেন, কি বলছেন গ্রাহক যারা আছেন তারা? আমি এই মুহূর্তে রয়েছি পরিবাগের। এখানে আমি এর আগে ঢাকার বেশ কিছু এলাকা ঘুরেছি, অন্তত ডজন খানেক এই পাম্পে আমি ঘুরে দেখেছি। প্রত্যেকটি চিত্র একই। আপনারা জানেন সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে প্রত্যেকটি পাম্পে 20% অকটেন, 10% ডিজেল, 10% পেট্রোলের সরবরাহ বাড়ানোর যে ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষ অর্থাৎ ভোক্তারা যে প্রত্যাশা করেছেন দাম বাড়ার পরে এই ভোগান্তিটা কিছুটা কমবে, তবে তার কোনো প্রভাব আমরা এখন পর্যন্ত কোনো পেট্রোল পাম্পে দেখিনি। এখনও যেমনটি দেখছেন দীর্ঘ সারি রয়েছে পাম্পের সামনে এবং অল্প কিছু পাম্পেই তেল
দেওয়া হচ্ছে, অন্য বেশিরভাগ আমরা পাম্পই দেখেছি যেখানে জ্বালানি সরবরাহ করা হচ্ছে না। ফলে ভোগান্তি ঠিক যেমন ছিল তেমনই রয়েছে। আমরা অনেক গ্রাহকের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন অনেকেই 10 ঘন্টা 8 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত সিরিয়ালে থেকে তারপরে তারা জ্বালানি পেয়েছেন। একই চিত্র ঠিক অন্যান্য যানবাহনের ক্ষেত্রে, বিশেষ করে মোটরসাইকেল পাশাপাশি আমরা দেখেছি ব্যক্তিগত পরিবহন, প্রাইভেট কার সহ এসব যানবাহনেও একই চিত্র। তবে তেলের দেয়ার পরিমাণ কিছুটা বেড়েছে। আপনারা জানেন যে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে যাদের ফুয়েল পাস রয়েছে তারা ঠিক মোটরসাইকেল যারা চালক রয়েছেন তারা 1400 টাকার জ্বালানি পাচ্ছেন এবং পাশাপাশি যাদের ফুয়েল পাস নেই তারা 1000 টাকা জ্বালানি পাচ্ছেন। তবে ঘোষণা দেওয়া হয়েছে বিকেল থেকে বা আগামীকাল থেকে এই ফুয়েল পাস ছাড়া কাউকে জ্বালানি দেওয়া হবে না, এমনটি বলা হয়েছে। তবে সব মিলিয়ে যেমন প্রত্যাশা করা হয়েছিল সরবরাহ বাড়ানোর ফলে ভোগান্তি কমবে, তেমন কোনো চিত্র আমরা এখন পর্যন্ত রাজধানীর পাম্পগুলোতে দেখিনি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কলেই। ধন্যবাদ আপনাকে সুমন। জ্বালানির দামের সাথে সমন্বয় করে পরিবহনের ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান। বলেন এসি বাসের ভাড়া 2 থেকে 3 ধাপে বাড়তে পারে। সকালে সচিবালয়ে এসব কথা জানান তিনি। কিছু পাম্পে যে কম ফিউল যায়নি তাও না, আমরা আবার এটাও বলছি না যে সবাইকে বেশি বা কম দেওয়া, মানে বেশি বা সমান দেওয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে সাপ্লাই শর্টেজ আছে। আমরা এর আগে একদিন দেখিয়েছিলাম যে ওভারঅল সাপ্লাইয়ের 10 to 15% একটা শর্টেজ আছে, যেটা আসলে একটা গ্লোবাল ট্রেন্ড। আমি যেগুলোর নাম বললাম সেগুলোতেও যদি আপনি যান, যেখানে সাপ্লাই বেশি আছে সেখানেও লাইন দেখবেন। এই বেশিটা বলার কারণ হচ্ছে এটা, এখন ডিমান্ড আগে যা ছিল তার 3-4 গুণ ডিমান্ড তৈরি হচ্ছে এবং অনেকে আমাদের আবারও বলতে চাই যে এক ধরনের প্যানিক বাইং হচ্ছে। এই কারণেই আসলে এই সংকটটা চলছে। ভাড়া শুধু বাস না, আসলে জীবনযাত্রার ব্যয়ের উপরে বেশি প্রভাব পড়বে ট্রাকের ভাড়ায়। আমি আপনাকে আরেকটা, মানে আপনি যেটা মিস করেছেন বললাম, এখন এই অ্যাডজাস্টমেন্ট ইজ আ মাস্ট। বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। উৎপাদন শুরু করতে বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং কার্যক্রম পরিচালনার জন্য কমিশনিং লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এপ্রিলের শেষ নাগাদ জ্বালানি স্থাপন শুরু হলে পরবর্তী 3 মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। শাহ আলী জয়ের প্রতিবেদনে বিস্তারিত। দেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হবে 2400 মেগাওয়াট। এক যুগেরও বেশি সময় আগে নির্মাণ কাজ শুরু হওয়া এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি এখন বিদ্যুৎ উৎপাদনের অপেক্ষায়। প্রথম ইউনিটের চুল্লি পাত্রে পারমাণবিক জ্বালানি প্রবেশ করানোর পর আগামী কয়েক মাস নানা রকম পরীক্ষা নিরীক্ষা শেষে ধীরে ধীরে শুরু হবে বিদ্যুৎ উৎপাদন। তবে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতা অনুযায়ী 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে সময় লাগতে পারে 1 বছরের মতো। এখন আমরা ইনশাল্লাহ পরবর্তী পদক্ষেপে আগাবো। প্রতিটা স্টেজ, ইভেন ফুয়েল লোড করার সময় পরীক্ষা নিরীক্ষা আছে, যেটাকে আমরা কমার্শিয়াল অপারেশন ডিক্লারেশন বলি, সিওডি বলি। তার আগ পর্যন্ত আমাদের সব ক্ষেত্রেই পরীক্ষা নিরীক্ষা আছে। যেহেতু ফুয়েল লোডিং হবে শীঘ্রই, ফুয়েল লোডিং হলে এখন নিউক্লিয়ার প্রক্রিয়া শুরু। আগে কিন্তু নন নিউক্লিয়ার প্রক্রিয়াগুলো শেষ করার ফলে কিন্তু লাইসেন্স দিছে যে ফুয়েল লোডিংয়ের জন্য। তো ফুয়েল লোডিংয়ের পর বিভিন্ন পরীক্ষামূলকভাবে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করবে এবং উৎপাদন করবে পরীক্ষা কিছু কিছু সক্ষমতা পাওয়ার। এটা কিন্তু নিউক্লিয়ার অ্যাক্টিভিটি, এটা খুবই স্পর্শকাতর, খুবই গুরুত্ব সহিত করতে হয়। পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদনের আগে ধাপে ধাপে পরীক্ষা ও আন্তর্জাতিক অনুমতি নিতে হবে বিদ্যুৎ কেন্দ্রটির। বিশেষজ্ঞরা বলছেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একই সঙ্গে অত্যন্ত সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ স্থাপনা, তাই এর নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়, যা নিশ্চিত করছে আর্থিক ও কারিগরি সহায়তা দেয়া দেশ রাশিয়া। তারা পুরোপুরি রেগুলেটরি রাশিয়ার উপর নির্ভরশীল নির্মাণের ক্ষেত্র, লাইসেন্সিংয়ের ক্ষেত্র। কিন্তু এই ক্ষেত্রে আন্তর্জাতিক প্র্যাকটিস হচ্ছে যে যারা নির্মাণ করে এবং অন্য একটা থার্ড পার্টির মাধ্যমে এটাকে ভেরিফিকেশন করা। রাশিয়ার সাথে খুব ভালো সম্পর্ক একটা দেশ বেলারুশ। তারা যখন নির্মাণ করেছে তারা কিন্তু রেগুলেটরি যে ওভারসাইট বা একটা তাদের সুপারভাইজারি যে অ্যাক্টিভিটিসগুলো যেখানে গাইড কোড তৈরি করতে যে অ্যাসিস্ট্যান্সটা নিয়েছে, তারা কিন্তু ইয়ার কাছে থেকে আর স্টুকের নিয়েছে ফিনল্যান্ডের, এবং তারা লিথুয়ানিয়ার রেগুলেটরি বডি সাপোর্ট নিয়েছে। 2013 সালে শুরু হওয়া দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার কথা ছিল 2023 সালে। নির্ধারিত সময়ে তা না হওয়ায় বেড়েছে এর নির্মাণ ব্যয়। বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন সময় মতো বাণিজ্যিক উৎপাদনে এলে বাংলাদেশের জ্বালানি খরচ সাশ্রয় হতো $3.5 বিলিয়ন।
শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রে এবং সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট অভিভাবকরা। নকলমুক্ত এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সিসিটিভি মনিটরিং সহ নিরাপত্তা বাহিনী বেশ তৎপর ছিল। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি, প্রশ্ন কমন পড়বে কিনা, সবকিছু ঠিকঠাক লিখতে পারা যাবে তো, এমন দুশ্চিন্তায় বেশিরভাগ পরীক্ষার্থী। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 8টা থেকে কেন্দ্রে প্রবেশ করার সুযোগ দেওয়া হয় শিক্ষার্থীদের। কেন্দ্রের ভেতরে সন্তানরা পরীক্ষা দিচ্ছে, বাইরে অভিভাবকদের উদ্বিগ্ন অপেক্ষা। তবে পরীক্ষা কেন্দ্রের ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন তারা। আমি আশাবাদী যে পরীক্ষা ভালো হবে, আর এবার নতুন সরকার আমলে নতুনভাবে পরীক্ষার কেন্দ্র শুরু হয়েছে। পরীক্ষার হলে যেভাবে পরীক্ষা দিতে হবে, সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে, ওই পরিবেশটা নিশ্চিত করা, আমরা এই জিনিসটা চাচ্ছি। পরীক্ষা শুরু হবে 10টা, 2 ঘন্টা আগে এসে ওরা বসে থাকবে, ওরা তো এমনিতেই নার্ভাস হয়ে যায়। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, প্রতিটি হল সিসি ক্যামেরার আওতায় আনায় মনিটরিং সহজ হয়েছে। এবার একেবারেই সাইলেন্ট ছিল এবং চমৎকারভাবে ওরা পরীক্ষা দিয়েছে। একদিকে এরা বুঝতেছে, আর আমার মনে হয় একটা চেঞ্জ আছে যে আমাকে শিখতে হবে, না শিখে কেন্দ্রে যাওয়া যাবে না। এই যে একটা চেঞ্জ আমার মনে হয় এদের মধ্যে আমি দেখতে পেয়েছি। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানালেন, অপেক্ষাকৃত সহজ বিষয় হওয়ায় পরীক্ষা ভালো হয়েছে তাদের। পরীক্ষা কেন্দ্রে ঢুকলাম, কোশ্চেন পেলাম, মানে ইজি, মানে আমি খুব খুশি যে পরীক্ষাটা আমার অনেক ভালো লাগছে। কোশ্চেনটা অনেক ইজি ছিল, সো অ্যানসার দিতে অসুবিধা হয়েছে, অ্যান্ড শিক্ষকরা সাহায্যও করছে অনেক ভালো। আগামী বৃহস্পতিবার এসএসসির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা রয়েছে। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডক্টর আহমদ হোসেনকে কুপিয়ে জখম করার ঘটনায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, চাঞ্চল্যকর এই ঘটনায় 24 ঘন্টার মধ্যে প্রধান অভিযুক্ত সহ 5 জনকে গ্রেফতার করা হয়। এছাড়া এ ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গতকাল দুপুরে ডিউটি শেষে বাসায় ফেরার পথে 2 যুবক পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে জখম করে। আর পুলিশ জানায়, আহত উপপরিচালককে বেশ কিছুদিন ধরে বিদেশি নাম্বার থেকে টেন্ডার দেওয়ার জন্য হুমকি দিচ্ছিল একটি চক্র। পরে ডিউটি শেষে বাসায় ফেরার পথে তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় 2 যুবক। নিয়ামতপুরে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন হাবিবুর রহমান, তার স্ত্রী পপি খাতুন, ছেলে পারভেজ এবং মেয়ে সাদিয়া। গতকাল মধ্যরাতে নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আর এই ঘটনা নিশ্চিত করেছে নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান। হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। কক্সবাজারের টেকনাফে শিলখালী এলাকায় পাহাড় সংলগ্ন স্থান থেকে 3 জনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মরদেহগুলো পুলিশের কাছে উদ্ধার করে এবং নিহতদের 1 জনের পরিচয় পাওয়া গেলেও বাকি 2 জনের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে স্থানীয়রা জানান, একটি পাহাড়ি ডাকাত দল রাতে তাদের অপহরণ করে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। ঘটনার আরও 2 জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। আর হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। মানে আর অনলে বাড়ে বেনা ফোনিতে এরকম কিভাবে মারে হ্যাঁ বাড়ির একটা ফুসারে নাই সুস্থ নাই। মানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মানহানির মামলায় কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য এবং জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 19 এপ্রিল সমন জারি করা হলেও আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এই আদেশ দেন বিচারক। এর আগে গত 26 মার্চ মুক্তিযুদ্ধ ও ইসলাম নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের একটি বক্তব্যের প্রেক্ষিতে কুষ্টিয়ার একটি মসজিদে জুমার নামাজের খুতবার আগে মন্ত্রীর সমালোচনা করেন আমির হামজা। সংসদ চলা অবস্থায় যদি একজন সংসদ সদস্য গ্রেপ্তার করতে হয় তাহলে স্পিকারের পারমিশন লাগে। গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হতে কোনো বাধা নেই। গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়ে থাকবে, পুলিশ প্রশাসনকে চিন্তা করবে তাকে কিভাবে গ্রেপ্তার করা যায়। পুলিশ প্রশাসন যদি মনে করে স্পিকারের পারমিশনে তাকে গ্রেপ্তার করতে করবে। আর পুলিশ প্রশাসন আইনের যে রুলস আছে
সেটা দেখেই পুলিশ প্রশাসন তাকে গ্রেপ্তার করবে। অতএব গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হতে কোনো বাধা নেই। পরে আদালত আমাদের কথায় সন্তুষ্ট হয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিচারপতিদের নিয়োগ এবং আলাদা সচিবালয় করার আদেশ দুটি অ্যাক্ট অফ পার্লামেন্ট না করায় গোটা জাতি হতবাক এবং মর্মাহত হয়েছেন বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক বিচারপতি এম এ মতিন। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বিচার বিভাগের স্বাধীনতা এবং সংস্কার বিষয়ে গোলটেবিলে বৈঠকে এসব কথা বলেন তিনি। দীর্ঘ ৭২ বছর পর জাতীয় অর্জনকে এভাবে বর্জন করায় জাতি আবারও স্বাধীন বিচার বিভাগের স্থলে আবারও পরাধীন বিচার বিভাগ পেতে যাচ্ছে বলে জানান তিনি। বৈঠকে সুজন সম্পাদক বলেন, বিচার বিভাগকে স্বাধীন করার চেষ্টা বহু বছর ধরেই চলছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সরকারই তা বাস্তবায়ন করতে পারেনি। তিনি উল্লেখ করেন, অধ্যাদেশ সংসদে পাশ না করে ২০০১ সালের মতো আবারও বর্তমান সরকার বিচার বিভাগ সংস্কারের আশ্বাস দিয়েছে। এই যে অধ্যাদেশগুলো বাতিল হলো, ১৪ জনের সদস্য যে বিশেষ কমিটি হলো সংসদে, যে তার মধ্যে ১১ জন ছিল সরকার দলীয় সদস্য আর ৩ জন ছিল বিরোধী দলীয় সদস্য। তো এই যে সিদ্ধান্তগুলো হলো কিভাবে হইল? মেজরিটি ভোটে। এখন ওনারা যদি ওনাদের মাইনরিটি ভিউ নিয়ে যদি বলেন যে ওটাই ওই যে করতে হবে, তাহলে আমার তো মনে হয় না ওনারা গণতান্ত্রিক পদ্ধতিতে অগ্রসর হচ্ছেন। ওই যে সুপ্রিম কোর্টের স্বাধীনতা আর এগুলি আমরা বাস্তবায়ন করবো। সুতরাং তারা যে পাঠ করবে বলে তারা নিজের ওই যে ম্যানিফেস্টোটা কমপ্লিট করছে। ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা নিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা। চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দর অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবারের মধ্যে চুক্তি না হলে ফের অভিযান শুরুর হুমকিও দিয়েছেন তিনি। অন্যদিকে অবরোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ প্রণালী পাড়ি দিচ্ছে সোজা ২ নামের ইরানি কার্গো জাহাজ। আর হুমকির মুখে আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান। এর মধ্যে মার্কিন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার আবারও পাকিস্তান সফরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ইরানকে আলোচনার টেবিলে বসাতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নানা রকম হুমকি থামকি দিয়েও তেহরানকে বাগে আনতে পারছেন না তিনি। এবার আরও এক কৌশল অবলম্বন করেছেন মার্কিন প্রেসিডেন্ট। নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরে অবরোধ অব্যাহত রাখার কথা জানান ট্রাম্প। এমনকি আগের চেয়ে ইরানের সঙ্গে নতুন চুক্তি আরও ভালো হবে বলেও আশাবাদী তিনি। তবে চুক্তি না হলে আবারও যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এসবের তোয়াক্কা না করে হরমুজ প্রণালী পাড়ি দিচ্ছে ইরানি কার্গো জাহাজ সোজা 2। তাসনিম নিউজ জানায়, এরই মধ্যে বন্দর আব্বাসের কাছে অবস্থিত শহীদ রাজাই বন্দর থেকে যাত্রা শুরু করেছে। ভারতের কান্ডালা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে বলেও জানানো হয়। এ পরিস্থিতিতেও নিজেদের অবস্থানে অনড় ইরান। কোন রকম হুমকির মুখে আলোচনা টেবিলে বসবে না বলে সাফ জানিয়েছে দেশটি। এমন প্রেক্ষাপটে ইরানের সঙ্গে চুক্তির আশায় স্থানীয় সময় মঙ্গলবার আবারও পাকিস্তান সফরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে এখনও ইসলামাবাদে ইরান প্রতিনিধি না পাঠানোর চুক্তি নিয়ে রয়েছে ধোঁয়াশা। এর মধ্যেই তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জোহরে খারাজমি জানান, ইরান সংঘাত চায় না। আফরিন মৌ, নিউজ 24। ইরান ইস্যুতে কঠোর ভাষা ব্যবহার না করতে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করল মধ্যস্থতাকারী পাকিস্তান। চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই দুই দেশের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা শুরুর জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে। অন্যদিকে ইসরায়েলের প্ররোচনায় ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন ট্রাম্প। তার দাবি, পারমাণবিক অস্ত্র ঠেকানোর জন্যই এই সংঘাতের সূত্রপাত। তেহরান ও ওয়াশিংটনের দ্বিতীয় দফার আলোচনা সফল করতে নিবিড় মধ্যস্থতা করছে পাকিস্তান। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তির লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে বাগাড়ম্বর বা উস্কানিমূলক কথা না বলার বার্তা দিয়েছে ইসলামাবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শর্ত, ইরানকে অবশ্যই পারমাণবিক সক্ষমতা ত্যাগ করতে হবে, এখানে কোনো ছাড় নেই। অন্যদিকে তেহরানও স্পষ্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সব অবরোধ প্রত্যাহার ছাড়া নতুন কোনো আলোচনা নয়। এর মধ্যেই যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় খোদ যুক্তরাষ্ট্রেই জ্বালানি খরচ ও মুদ্রাস্ফীতি তীব্র হয়েছে। সাম্প্রতিক জরিপ বলছে, ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনা নিয়ে বেশিরভাগ মার্কিনই এখন চরম অসন্তুষ্ট।
নিজ দেশেই সমালোচনা উঠেছে মূলত ইসরায়েলি প্ররোচনায় ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন ট্রাম্প। তবে তিনি জানিয়েছেন ইসরায়েলের কথায় নয়, বরং ৭ই অক্টোবরের প্রভাব এবং পারমাণবিক অস্ত্র অর্জন প্রতিরোধ করতেই এই সামরিক পদক্ষেপ। নিবির আমিন, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদের আপডেট। সঙ্গে ছিলেন যারা এতক্ষণ। ধন্যবাদ সবাইকে।